সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন দ্য পিপলস ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডক্টর আকম মাহবুবুজ্জামান। বাম দিকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 12 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ট্রান্সফরমার চুরির পেছনে কারা? 2011 লোকমান হত্যা মামলা সর্ষের মধ্যে ভূত। 2012 ছাত্রদল নেতাকে বেধড়ক পেটালো ছাত্রলীগ। 2013 এটিএম আজহারের বিচার শুরু। 2014 চলচ্চিত্রে বিপ্লব করতে তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে ইনু। 2015 জিয়ার কবর সরানোর চেষ্টা প্রতিহত করবে বিএনপি। 2016 কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু। 2017 প্রধান বিচারপতি সিনহার বিদায়। 2018 সব দল নির্বাচনে আসায় ধন্যবাদ প্রধানমন্ত্রীর, সুষ্ঠু নির্বাচনী লক্ষ্য। 2022 দুর্নীতিতে ডুবছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 2023 সংকটে অস্থির ডলার বাজার। দর্শক, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি অধ্যাপক মাহবুবুজ্জামান, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। 2011 সালের একটি সংবাদে আমরা দেখলাম লোকমান হত্যা মামলা সর্ষের ভেতরে ভূত। বিচারহীনতার যে সংস্কৃতি বিগত রিজিমে আমরা দেখেছি, এটির আসলে অপরাধ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য না নাগরিককে নিয়ন্ত্রণ করবার জন্য? হত্যার ঘটনাগুলো আমরা তখন দেখেছি, এই ঘটনাগুলো আসলে অনেকটা পরিকল্পিত। এই কারণে যে অন্যদেরকে জানান দেওয়া হয় যে যদি তোমরা কর্তৃপক্ষের অথবা উপরের নির্দেশ ঠিক মতো না মানো তাহলে তোমাদের পরিণতি এভাবে হত্যার মাধ্যমে জীবন চলে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে কখনো কখনো বিরোধী দলকে ভাসাবার জন্য ওইখানে নিজেদের পার্টির একজনকে হত্যা করে তারপরে বাকি সবাইকে ওখানে আসামি করে 2000, 4000, 10,000 আসামি করে সবাইকে হত্যা মামলার মধ্যে ঢুকিয়ে দেয়া, এবং এতে প্যানিক সৃষ্টি হয়। ওই এলাকার লোকজন সবাইকে তটস্থ করা হয়, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। দেখা যায় যে ওই এলাকাতে পুরুষহীন হয়ে গেল, সমস্ত বাড়িগুলো সব মহিলা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। লোকমান হত্যা মামলাটা, লোকমান হত্যা ঘটনাটা তখন এমনভাবে ঘটনা হয়েছিল যাতে করে ওই এলাকাতে আর যে সমস্ত নেতারা ছিল তারা সবাই অনেক গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল, এবং দিনের পর দিন তাদের আর কাউকে, বিশেষ করে বিএনপির নেতাদেরকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটি সে সময়ে খুবই একটা সাড়া জাগানোর বিষয় ছিল, এবং লোকমান কিন্তু ওখানে খুব জনপ্রিয় একটা নেতা ছিল। সে কারণে তার মৃত্যুর ফলে একটা বিভীষিকাময় একটা অবস্থা সৃষ্টি হয়। এটি শাসকবর্গের জন্য তখন এই জন্য ভালো হলো যে তারা ওই এলাকাটাকে নিরঙ্কুশভাবে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারলো,
মানে আর কেউ নিজের নাক প্রতিবাদ কেটে করার অন্যের কেউ যাত্রা থাকে না। ভঙ্গ করার মতো অবস্থা। জি জি, নিজের নাক কেটে অনেক অপরের যাত্রাভঙ্গ, এবং এ ধরনের অনেক জায়গায় তারা এটা ঘটিয়েছিলেন। ফ্যাসিবাদের সবচেয়ে বড় রকমের একটা হচ্ছে বা চরিত্র হচ্ছে যে তারা যে কোনো জায়গায় যে কোনো প্রকার একটা হত্যা ঘটাতে পারলে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হবে, কেস দেওয়া যাবে, অনেকে এখানে কারাগারে নিয়ে আসা যাবে, এবং মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতা বন্ধ করে দেওয়ার জন্য এটা ছিল একটা বড় রকমের উপায়, এবং সেটি ফ্যাসিবাদী তৎকালীন সরকার গ্রহণ করেছিল। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো কথা বললেন অধ্যাপক মাহবুবুজ্জামান। আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন তো থাকে আসলে সমাজকে শৃঙ্খলিত করবার জন্য, শৃঙ্খলতার পায়ে শৃঙ্খল পরানোর জন্যই তো আসলে আইন বা আইন প্রণয়ন বা প্রয়োগ দুটি। তো লোকমান হত্যাকাণ্ড মানে শস্যের মধ্যে ভূত, এই কথাটির মধ্য দিয়ে আসলে কি জানান দিয়েছিল? আসলে আমরা আজকে যেই ন্যায় বিচারের ধারণাটা খুব গ্র্যান্টেড ধরে নেই, এই ন্যায় বিচারের ধারণা কিন্তু গ্র্যান্টেড না। আমরা যেটাকে মনে করি যে আইন সবার জন্য সমান, এটা সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কেন করা আছে? কারণ ঐতিহাসিকভাবে আইন কখনোই সবার জন্য সমান ছিল না। আইন শাসকরা ব্যবহার করে জনগণকে শাসনের ক্ষেত্রে, রাজরাজারা ব্যবহার করে তাদের প্রজাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। ইভেন এমনকি যদি এখনকার বিশ্ব দেখেন, বিশ্বে যেখানে গণতন্ত্র নেই, যেখানে রাজতন্ত্র আছে কিংবা অন্য ধরনের শাসন ব্যবস্থা আছে, সেখানে কিন্তু নাগরিকদের সবার জন্য আপনার সমান মানে একই আইন সমানভাবে প্রযোজ্য নয়। কিন্তু বলা হয় তো জনবান্ধব আইন। না, জনবান্ধব এই ক্ষেত্রে যেই বিষয়টা আপনি অবতারণা করেছেন যে বাংলাদেশে গত 15-16 বছরে যা ঘটেছে, বাংলাদেশে তো গণতন্ত্র ছিল না। আমরা যে সংবিধানে আইন সবার জন্য সমান এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে ইনসাফের ধারণার উপরে, আমরা যে 3টা মূল নীতি ছিল স্বাধীনতার ঘোষণাপত্রের, এটার মধ্যে একটা ছিল ইনসাফ, ন্যায় বিচার। এখন এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারটা তো তখনই অর্জন হবে যখন আপনি স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশের শুধুমাত্র 71-এর না, এই জাতীয় গোষ্ঠীর যে সংগ্রামের চেতনা, তার উপর ভিত্তি করে জনগণের যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার, সেটার প্রতি রেসপেক্ট রেখে যখন আপনি একটি দেশ শাসন করবেন, তখন সেখানে আসবে যে আপনি ন্যায় বিচার বাস্তবায়ন কতটুকু করতে পারবেন। তা আমরা গত দিনগুলোতে দেখেছি যে এখানে ন্যায় বিচারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে শাসক শ্রেণী আসলে যেই বিচারের মাধ্যমে বেনিফিটেড হয় সেই বিচারটাই। শিরোনামে আমরা একটু দেখলাম এটিএম আজহারের বিচার শুরু, বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের প্রভাবিত করা হয়েছে, গোপন রাজনৈতিক নির্দেশনা এবং পক্ষপাতদুষ্ট বিচারকদের ভূমিকা, এসব অভিযোগ তোলা হয়েছিল। এটি 2013 সালের খবর। এমন হয়েছে যে বাংলাদেশের আদালতের একজন সাক্ষীকে পাওয়া গিয়েছে ভারতের কারাগারে। এটি কিন্তু সবাই আমরা দেখেছি, বাংলাদেশের মিডিয়া, সিভিল সোসাইটি, যারা রাষ্ট্রের আপনার প্রেশার গ্রুপ থাকে, এই প্রেশার গ্রুপের কাছে এই ইনফরমেশনগুলো ছিল, তাদের কাছে তথ্যগুলো ছিল, কিন্তু তারা কিন্তু সরকারকে বাধ্য করতে পারে না, সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারেনি যে আমার দেশের নাগরিক, আমার আদালতের সাক্ষীকে কেন বিদেশের। এটি কি তাদের দুর্বলতা ছিল, রাজনৈতিক দুর্বলতা, না রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা ছিল? আমার যেটা মনে হচ্ছে যে এটা কাঠামোগত দুর্বলতা নয়, আমরা যেটাকে ফেসিবাদ মানে বলছি, ফেসিবাদ এইটাই যে এই শাসন ব্যবস্থায় আপনার রাষ্ট্রের যেই যে জায়গা থেকে সরকার জবাবদিহির সম্মুখীন হতো, চাপ অনুভব করতো, সবগুলো জায়গাকে ধীরে ধীরে আপনার নিউট্রাল করে দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু সেটাই হয়েছে, যেটা আপনার ফেসিবাদের উত্থান এবং তখনকার শাসক শ্রেণীর জন্য প্রয়োজন ছিল যে জনগণকে, ভাই ভাইকে তখন আপনার শত্রু জ্ঞান করছে, আপনার একই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে, কখনোই মনে হয় না যে আমার পাশের বাড়ির মানুষ তো শত্রু। কেন শত্রু? বিকজ তারা এই ন্যারেটিভসে আমার বিপক্ষে চলে গিয়েছে। এই যে আপনার বাইনারি সৃষ্টি করা হয়েছে, এই বাইনারির মধ্যে কিন্তু বাংলাদেশ এখনো আছে, এটা কিন্তু এখনো বের হতে পারে না। আমরা এই সৃষ্টি যারা করেছে এবং তারা যেভাবে শাসন করে গিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি 5 আগস্টের পরও কিন্তু আবার নতুনভাবে সেই বাইনারিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা এখানে চলছে। আমরা বলছিলাম 5 আগস্টের পরে বাংলাদেশে মতাদর্শিক রাজনীতির অবসান ঘটেছে। বাংলাদেশের বিশেষ করে 5 আগস্টে আপনি দেখেছেন যে
আপনার পুরো মানে মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে আপনার বাম ব্লক, ডান ব্লক, আপনার জাতীয়তাবাদী কিংবা এখানে মানে ইভেন যদি আপনি শিক্ষার্থীদের দেখেন, একই সাথে কওমি মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নেমে এসেছে, চালিয়া মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নেমে এসেছে, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মাঠে নেমে এসেছে, গুলশান বাড়িধারার মতো জায়গায়ও আন্দোলন হয়েছে। এই ধরনের একটা ইভেন ক্যান্টনমেন্টে যদি বলেন আপনি অনেক বলতে পারবেন। এই একটা পরিবর্তনের পরও আমরা যেখানে ধরে নিয়েছিলাম যে এই বিভাজন আর থাকবে না, আমরা নতুন প্রজন্ম এবং এই যে গণঅভ্যুত্থানের শক্তি, আমরা বিভাজনকে পাশ কাটিয়ে সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাব। কিন্তু দেখেন আপনি 1 বছরের মধ্যে আবার এই জনগণকে বিভাজন করার পায়তারা শুরু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছে। এই যে বিভাজন, আপনি নাগরিকদের মধ্যে ইকুইটি কিভাবে তৈরি করতে পারবেন? ইকুইটির জন্য পূর্ব শর্ত হলো আইনের শাসন। এই দেশের জনগণকে যদি আপনি সঠিকভাবে আপনার রেসপেক্ট দিতে আপনার না পারেন এবং ন্যায় বিচার যদি এস্টাবলিশ করতে না পারেন, আপনি যতই আপনার গাল ভরা বলি দেন না কেন যে জনগণের যে এটা করবেন ওটা করবেন, কোনো কিছু আসলে কাজে আসবে না শেষ পর্যন্ত। সেই ধারা থেকে কি আসলে রাজনীতি বা সমাজ বা যারা আসলে রাজনীতির নিয়ন্ত্রণ করেন তারা কি বেরোতে পেরেছেন? একটা বড় লেসন হলো যে যদি আপনি এই ধারা থেকে বের না হন, আপনার পরিণতি কি হবে সেটা এখন আমাদের সামনে জল করে ভাসছে। সো আমাদের বের হতেই হবে, আমাদের এই বের না হওয়া ভিন্ন আর কোনো রাস্তা নেই। যদি কেউ মনে করে যে না আমি আবারও পূর্বকার শাসকদের মতো এখানে ধারাবাহিকতা অপশাসন বজায় রেখে বাংলাদেশের মানুষকে নতুনভাবে জিম্মি করে আমি এখানে শাসন চালিয়ে যাব, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবেন। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমরা মনে করি যে জনগণের কাছে যখন আমরা ফিরে যেতে মানে বারবার যখন ফিরে যাওয়ার ভয় আমার মধ্যে কাজ করবে, তখন আমি আমার চরিত্র পরিবর্তন করতে পারবো। এজন্যই কিন্তু আমাদের শাসনতান্ত্রিক যে সংস্কার, এই সংস্কারটা খুব গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন। একই বিষয়ে অধ্যাপক মাহবুবুজ্জামান, পেশি শক্তি, কালো টাকা, এই প্রভাব বা এই প্রবণতা রাজনীতি থেকে যদি দূর করা না যায় তাহলে আমাদের বারবার ইতিহাসের মুখোমুখি হতে হবে। 24-এ যেটি দেখলাম, প্রতিটা দেশে যখন টাকা বড় হয়ে দেখা দেয় অথবা পেশি শক্তি, সেখানে সাধারণ মানুষের কিছু করার থাকে না। বিচার ব্যাহত হয়, প্রশাসন ব্যাহত হয়, সমস্ত উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। এবং সেই সময়গুলোতে পেশি শক্তি এত বেশি সেখানে রাজত্ব করে যে মানুষের যে সমস্ত সুকুমার বৃত্তিগুলো আছে অথবা তাদের উদ্ভাবনী যে শক্তিগুলো, সেগুলো নষ্ট হয়ে যায় একেবারে চোখের সামনে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার নির্মম পরিণতি, যে গুন্ডাগিরি বা কালো টাকা রাজনীতিতে, এগুলোর যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় তার পরিণতি কি হয়। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে উত্তরণের দিকে এগিয়ে চলছে, ঠিক তখন কিন্তু রাজনীতিতে এই সাম্প্রতিক সময়ে কিন্তু এই বিষয়টি আবারও দৃশ্যমান হয়ে উঠছে এবং রাজনীতির শীর্ষ নেতারা কিন্তু এটি নিয়ন্ত্রণ করবার জন্য নির্দেশনা বা নানামুখী কর্মকাণ্ড বা উদ্যোগ নিচ্ছেন, কিন্তু তৃণমূলে কিন্তু এই ছবিটি বারবার ভেসে উঠছে। দেখুন, একটা প্রবাদ আছে যে রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক না। তার মানে খারাপটা যে কোনো সময় বৃদ্ধি পেতে থাকে। একজন খারাপ কিছু করলো, তা দেখে আরও 5 জন করবে। একজন ভালো কিছু করলো, তা দেখে 5 জন ভালো কিছু করবে। এটি অনেক দূরের ব্যাপার। এটির জন্য অনেক ওরিয়েন্টেশনের দরকার হয়, অনেক পরিশীলিত কার্যক্রমের দরকার হয় এবং অনেকভাবে তাদেরকে বোঝানোর দরকার হয়। তো সেইভাবে আমরা এখনও তৈরি হতে পারিনি এবং এটি এত দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে এ ধরনের কার্যক্রমগুলো চলে আসছে। পেশি শক্তির ব্যবহারগুলো বা টাকার খেলাগুলো বা অবৈধ টাকা রোজগার, পাচার ইত্যাদি, এবং মানুষকে ঠকানোর যে কার্যক্রমগুলো, এগুলো আগে থেকেও ছিল। আর গত 16 বছরে এই ফ্যাসিবাদী আমলে এত বেশি তীব্রতর হয়ে গেছে এগুলো যে এখান থেকে বেরিয়ে আসতে আমাদের অনেক সময় লাগবে, এত দ্রুত সম্ভব হবে না। আর আরেকটি কথা হলো যে মানুষকে আপনি সবসময় শুধুমাত্র মৌখিক কথা দিয়ে অথবা তাদেরকে কোনো না কোনোভাবে ভালো ভালো কথা শুনিয়ে, উপদেশ শুনিয়ে ফিরে নিয়ে আসবেন, সুপথে ফিরে নিয়ে আসবেন, অত সোজা না। এই জন্যই আইন করতে হয়, শাস্তি দিতে হয়। কিন্তু আমাদের তো আইন আছে, আমাদের আইন আছে, কিন্তু আইনের আমাদের ব্যবহারগুলো নেই। দেখুন, বাংলাদেশে আপনি যদি অ্যাডাল্টারেশন ধরেন, যে খাবারের মধ্যে আমরা বিভিন্ন প্রকার ভেজাল দিচ্ছি, এমন একটা ফল পাবেন না যে ফলটাতে ভেজাল দেওয়া হচ্ছে না অথবা কোনো কেমিক্যাল যুক্ত করে তার গুণাগুণ ব্যাহত করা হচ্ছে না। এমন একটা খাবার আপনি নর্মাল খাবারও পাবেন না
যেখানে অন্য কোনো কিছু খাবার এখানে মিশ্রিত করে এটাকে নষ্ট করা হচ্ছে না। তো এই যে এটা তো আইন আছে, আমরা কিছু করতে পারছি না কেন? পারছি না এই কারণে যে সেই পরিমাণ মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে এবং সেই পরিমাণ যদি আমরা এখানে পরিদর্শনের ব্যবস্থাটা না করতে পারি, তাহলে কিন্তু এটা কাজে লাগবে না। আইন শুধু থাকলেই হয় না, আইনের বাস্তবায়নটা মারাত্মক একটা জিনিস, এবং আইন মানার মানসিকতাও তো জনগণ তৈরি করতে হবে। মানসিকতা একটা বড় জিনিস। জি, অধ্যাপক মাহবুবুজ্জামান, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। 2015 সালের খবর, জিয়ার কবর সরানোর চেষ্টা প্রতিহত করবে বিএনপি। একজন মৃত মানুষের কবর কেন সরাতে হবে, আবার সেটি প্রতিহতই বা কেন করতে হবে? এখন পৃথিবীর ইতিহাসে আমরা সবচেয়ে বড় করে দেখেছি যে জীবিত মানুষগুলোর তুলনায় মৃত মানুষ অনেক সময় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া ওই 30শে মে 1981 পর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিলেন। বিশ্বাস করুন, ওই দিন যখন এখানে 2 দিন পরে যখন লাশ আসলো এবং জানাজার এখানে ব্যবস্থা করা হলো, মানিক মিয়া বিনোদ এখানে এই জায়গাটা থেকে এখানে যখন জানাজাটা হবে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে রওনা দিয়েছিলাম, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যেতে পেরেছি, আর যাওয়া যায়নি। চারিদিকে অগণিত মানুষ, কত লক্ষ ছিল আমি বলতে পারবো না। তো ওইখান থেকে কলাবাগান পুরোটা মানুষে ভর্তি, কাঁঠাল বাগান ভর্তি, কোনো দিকে আর জায়গা নেই। তো এত মানুষ কেন? তার মানে হচ্ছে জিয়াকে সত্যিকার অর্থে দেশের লোক ভালোবেসেছিল এবং সত্যিকার অর্থে তারা মনে করেছিল যে একটা নেতা যে নিঃস্বার্থভাবে এবং কোনো প্রকারের দেশের কোনো ক্ষতি না করে শুধুমাত্র উন্নয়নের জন্য রাত দিন ব্যয় করছে। এই নেতাগুলো তো পাওয়া যায় না খুব বেশি। তো অনেক দিন পরে একটা পাওয়ার ফলে তা জনগণ এত বেশি খুশি হয়েছিল যে তারা তার যে কোনো ডাকে সাড়া দিতে তারা খুবই উৎসুক ছিল, আগ্রহী ছিল। ফলে খাল কাটা বলুন, অন্য জায়গায় রিজার্ভার তৈরি করা বলুন, বা রাস্তাঘাট মেরামত বলুন, সব কাজে জিয়া ডাক দিলে লোক চলে আসতো। এই যে ব্যক্তিটা, তিনি যখন মারা গেলেন এবং তাকে যখন এখানে সংসদ ভবনের এখানে উত্তর দিকে একটা বিশেষ জায়গায় যখন তাকে কবর দেওয়া হলো, এটি আওয়ামী লীগের সবসময় একটা গাত্রদাহের ব্যাপার ছিল। দুটো কারণে, একটা কারণ হচ্ছে তাদের নেতা এখানে নেই, সে তিনি পড়ে আছেন টুঙ্গিপাড়ায়, তাহলে এখানে আরেকটা দলের নেতা কেন এখানে থাকবে? দ্বিতীয় কথা হলো তারা সবসময় বলতেন যে মূল যে পরিকল্পনা শেরে বাংলা নগর, সংসদ ভবন, তার পার্শ্ববর্তী এলাকা, সেখানে তো কোনো কবরের ব্যাপার ছিল না। কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন সরকার নিয়েছিল, সংসদে বসে নিয়েছিল এবং পরে সেটা অ্যাপ্রুভ করা হয়েছিল। 1 মাসের 40 দিনের জন্য শোক দিবস ঘোষণা করা হয়েছিল গোটা দেশে। তো এই যে এত বড় একটা বিষয় তখন ঘোষণা করা হলো এবং সংসদে অনুমোদন নেই, সেই কথাটি আওয়ামী লীগ মানতে কোনো সময় রাজি ছিল না। তারা সব সময় চেষ্টা করছিল কোনো না কোনোভাবে এ ধরনের একটা সুযোগ খুঁজতে হবে এবং এখান থেকে মাজারটা গুড়িয়ে দিতে হবে, যাতে করে বিএনপি এর অন্তত এখানে এসে শপথ নেওয়া জায়গাটা না থাকে। এই বিষয়ে একটা বড় দেখুন যে 96-তে শেখ হাসিনা যখন প্রথমবারের মতো এই দেশের প্রধানমন্ত্রী হলেন, কিছুদিনের মধ্যেই এই মাজারে যাওয়ার, জিয়ার মাজারে যাওয়ার পথে যে ছোট্ট একটা বেইলি ব্রিজ ছিল, ব্রিজটা এখান থেকে রাতের আধারে টেনে নিয়ে গিয়ে ওই হবিগঞ্জের খোয়াই নদীর উপরে দিয়ে দেওয়া হলো। তো অদ্ভুত ব্যাপার, সকালবেলা দেখা গেল যার ওখানে ব্রিজ নাই, আর মানুষ যেতে পারে না, তাতে ঘুরে আসতে হয় চন্দ্রিমা উদ্যান ঘুরে। তো এই যে বিষয়টি কেন? কারণ ওখানে যেতে দেওয়া হবে না, যাতে একেবারেই জিয়ার কবরটার কাছে পর্যন্ত মানুষকে না দিয়ে যেতে দিয়ে জাতীয়তাবাদী আদর্শটাকে বিলীন করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। এবং 2015 সালে যখন আবার সুযোগ পেল, তখন মনে করলো যে এখান থেকে কবরটা গুড়িয়ে দিতে হবে। সেই জন্য তারা সেই সময়কার সংসদ ভবন এলাকার সমস্ত প্ল্যানগুলো নিয়ে আসা শুরু করলো এবং সেগুলো বিভিন্ন জায়গার থেকে এখানে যেটা আমাদের সচিবালয় ছিল, সেই সচিবালয় থেকে নিয়ে আসা হলো প্ল্যান, এবং এইভাবে প্ল্যানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে বলা হলো যে এখানে কোনো কবরের স্থান নেই। মূলত তাদের আতঙ্কের জায়গাটি কোনটি ছিল? আতঙ্কের জায়গা হচ্ছে যে ওই জায়গা, দেখুন আমি আরেকটি কথা আপনাদের একটু স্মরণ করাতে চাচ্ছি। হিটলার যখন আত্মহত্যা করলো 1945 সালে, তখন ওখানে যে মিত্রবাহিনী ছিল, মিত্রবাহিনী বলল যে তার কোথাও কবর রাখা যাবে না, বিশেষ করে এই জার্মানির মধ্যে তো নয়ই। সুতরাং তাকে কোথায় গুম করে ফেলা হলো আজ পর্যন্ত কেউ আর খুঁজে পেল না। তাদের ধারণা ছিল যে এখানে একটা কোথাও যদি একটা কবর থাকে,
অথবা কোথাও যে চিহ্ন থাকে যে এই জায়গায় তাকে সমাহিত খবর করা দেওয়া হয়েছে। হয়েছে বা কোনোভাবে এখানে রাখা হয়েছে, এটি হলে আবার সেখান থেকে সেই ফ্যাসিবাদ জেগে উঠতে পারে, সেই কারণে তার লাশটাকে রাখা হয়নি। তো এইখানে ওই কথাটি আওয়ামী লীগের মনে ছিল যে জিয়া এই কবরকে কেন্দ্র করে আবার তারা জেগে উঠবে, গড়ে মানে উঠবে। জাতীয়তাবাদ। এবং সত্যি সত্যি ওই এখনো দেখুন যে কোনো একটা ঘটনা ঘটলেই অথবা একটা নতুন কমিটি তৈরি হলো, তারা গিয়ে ওখানে শপথ নেয়। ওটা একটা তাদের এমন একটা জায়গা হয়েছে যেখান থেকে তারা উজ্জীবিত হতে পারে, জি। মানসিক শক্তি পায় তারা সেখানে। অধ্যাপক মাহবুবুজ্জামান, আলাউদ্দিন মোহাম্মদ, একই প্রসঙ্গে আসলে মৃত মানুষ তাকে এত থ্রেট মনে করার কারণ কি? শেখ হাসিনা এমন একটি সময়ে জিয়ার সমাধিস্থলের দিকে হাত দিয়েছিলেন, তিনি আর শত্রু চিনছিলেন না। মানে মৃত মানুষরা তো আসলে পৃথিবীর হিসেব নিকেশের বাইরে চলে যান। সেটাই বলছে যে তার যে শত্রু, আপনি তখনকার হেফাজতে ইসলামী বলেন, বিএনপির যে শীর্ষ নেতৃত্ব বলেন, সবাইকে একে একে তিনি ঘায়াল করতে পেরেছিলেন। যখন দেখেন যে আর কোনো দৃশ্যমান শক্তি নেই, তখন তো আপনার অদৃশ্য শক্তিকে আপনাকে থ্রেট মনে হবে। কারণ আপনি তো মানে মানে চাওয়াটা কি আসলে, মানে একজন ফ্যাসিস্ট অথবা স্বৈরাচার কি চায়? সে চায় আজীবন সে ক্ষমতায় থাকবে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করবে, আশেপাশে যত শত্রু সে দেখবে সবাইকে খতম করার পর সে তখন দেখবে যে ভবিষ্যতে কারা শত্রু হতে পারে। এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আপনার বাংলাদেশেই ঘটেনি, এটা পৃথিবীর সব ক্ষেত্রেই ঘটেছে। আপনি যখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশ্বে যুদ্ধ আপনার চালায়, তাদের যুদ্ধের পিছনে কিন্তু আপনার দেখেন যে ন্যাশনাল সিকিউরিটির থ্রেট বলে একটা আইডিয়া তারা ডেভেলপ করেছে। যে ঠিক আছে, তাদের দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে যদি মনে হয় তারা ভবিষ্যতে তার জন্য থ্রেট হয়ে উঠতে পারে, তাহলে তাকেও সেখানে খতম করে দিতে হবে, সেখানে তার মার্সেনারিজ পাঠাতে হবে। এইটার একটা ঐতিহাসিক ভিত্তি দেখেন। আমরা যদি আপনার ইতিহাসে যাই, যখন মুসার জন্ম হবে এমন একটি দাস সম্প্রদায়ের মধ্যে, তখন ফারাও কিংরা কি করলো? সেখানকার সব শিশুকে আপনার হত্যা করা শুরু করলো। যখনই কোনো শিশুর জন্ম হবে, সেই শিশু আপনার তার পৃথিবীতে আসতে দেবে না, তাকে বড় হতে দেবেন না। কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেখবেন যে সেই মুসার জন্ম ঠিকই হলো। মুসা কিন্তু বেড়ে উঠেছে আবার ফেরাউনের রাজপ্রাসাদের অভ্যন্তরেই, ফেরাউনের তার প্রিয়তমা স্ত্রীর হাতেই। পৃথিবীর আইরনি হলো এটাই, যত মুসাকে আপনি কতল করেন না কেন, মুসা আপনার ঘরের মধ্যেই জন্ম হবে, ঘরের মধ্যেই বেড়ে উঠবে। মানে হাসিনার পরিণতি এরকম হয়েছে। শুধু আমি হাসিনা বলবো না, সব হাসিনা পৃথিবীর যত স্বৈরাচার যারা পৃথিবীতে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এখানে প্রধানত মানুষ পৃথিবী পরিচালনা করে। মানুষের আশেপাশে অনেক আপনার সৃষ্টিকুল আছে, এখানে বিভিন্ন ধরনের আপনার প্রাণী আছে, প্রাণ আছে, পরিবেশ আছে। এই সবগুলো কিন্তু এই পৃথিবীর হকদার। পৃথিবীর আপনার এই যে আলো বাতাস আমরা উপভোগ করছি, তারাও এই আলো বাতাসের অংশ। যারাই এই ইকোসিস্টেম ধ্বংস করতে চাইবে, শুধুমাত্র মানব ইকোসিস্টেম না, তারাই কিন্তু কোনো না কোনোভাবে এটা রিপারকেশন, এটার একটা আপনার রিট্রিট তারা স্বীকার মানে ভোগ করতেই হবে। যে মনে করেন একটা ইকুইটির মধ্যে, ইকুইটির পথে কিন্তু এগোচ্ছি আমরা সামষ্টিকভাবেই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু একটা দারুণ ঐক্য তৈরি হয়েছে, অন্তত একটি কমন ইন্টারেস্টে, যে আমরা দুঃশাসন চাই না বা এরকম কোনো শাসক চাই না যাকে আমাদের ভয় পেতে হয়, এমন কোনো শাসক চাই না যাকে ভালোবাসার বদলে ঘৃণা করতে হয়। তো সেই সময়টাতে এই ইকুইটি ধ্বংস করার জন্য কিন্তু অদৃশ্য কেউ কেউ হুইসপার করছে। যেমন অভ্যুত্থানের পক্ষে, অভ্যুত্থানের মধ্য থেকেই জন্ম নেয় এনসিপি, অভ্যুত্থানের অন্যতম স্টেক বিএনপি, জামায়াত ইসলামী, আদার্স যারা আছে, গণ অধিকার পরিষদ সহ যে রাজনৈতিক দলগুলো, বাম প্ল্যাটফর্মগুলো, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আর অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কও বা প্ল্যাটফর্মও এই অভ্যুত্থানে ছিল। আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ ঐক্য গড়ে উঠেছিল। সেই ঐক্য কিন্তু কিছুটা মানে নড়বড়ে হয়ে গেছে, নেই বলবো না, কিছুটা নড়বড়ে। তো সেটি নষ্ট করবার জন্য এরকম কোনো শক্তি কি পেছন থেকে কলকাঠি নাড়ছে কিনা? এবং দেখুন ধীরে ধীরে সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে কর্মীরা, তারা কিন্তু আবার কখনো মশাল মিছিল করছে, কখনো আবার মিছিল করছে। এটিও তো ভয়ের কারণ আমাদের। না, সবচেয়ে বড় ভয়ের কারণ হলো আপনি একটা যুদ্ধে নেমেছেন,
যুদ্ধে জেতার আগেই আপনি সেলিব্রেট করছেন। তো আমাদের 5 আগস্টের পর আমরা অনেকেই ধরে নিয়েছি মাঠের শক্তি, যেটা স্যার স্পষ্টভাবে বললেন, তৃণমূলের শক্তি ধরে নিয়েছে আমরা জিতে যুদ্ধ শেষ, আমরাই আলটিমেট বিজয়ী। এটা আসলে শুধুমাত্র এখানেই না, এটা ঐতিহাসিকভাবে যখনই এই ঘটনা ঘটেছে তখনই সেখানে বিপর্যয় নেমে এসেছে এবং বিজয় হাতছাড়া হয়েছে। বিজয় হাতছাড়া হয়েছে। সো আমাদের 5 আগস্টের বিজয়টা আমরা তখনও বলেছি, আমরা এখনও বলছি, এটা আপাত বিজয় ছিল, প্রাথমিক বিজয়। আপনি যদি 3 আগস্টে নাহিদ ইসলামের 1 দফার ঘোষণা যদি এখনও ভিডিওতে স্পষ্টভাবে শোনেন, দেখবেন যে তিনি বলছেন যে আমরা ফেসিবাদের বিলোপ, শেখ হাসিনার পদত্যাগ, ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে চাই। একটা বিষয় দেখেন যে রাজনৈতিক বন্দোবস্তটা কি, এটা সিম্পল। যে আগে আমরা দেখেছি কি যে আপনি খুন খারাপি করেছেন, আপনি দেশের পতাকা সিম্পলি অন্য দেশের হাতে তুলে দিয়েছেন। এ দেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা অন্য দেশের ইশারা এখানে হতো। আমার বর্ডারে আমি ওয়াল করব, আমি কিভাবে করব, এই কন্ট্রাক্টর বিদেশ থেকে, শত্রু দেশ থেকে আনা হতো। সেই জায়গা থেকে আমরা বলেছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দি ইউনিটি, এই প্রশ্নে ইউনিটি শুধুমাত্র আপনার রাজনৈতিক জনগোষ্ঠীর ক্ষেত্রে ইউনিটি না, আমাদের যে ল্যান্ড বর্ডার আছে, এই যে ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের অখণ্ডতা, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এটাকে সুরক্ষার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে যে রাজনৈতিক দল না, শুধু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা ভারসাম্য স্থাপন করতে হবে, যে ভারসাম্য রাষ্ট্রকে কখনো এক পেশে একদিকে হেলে পড়তে দিবে না। সেখানে রাজনৈতিক দলগুলো হলো নিয়ামক শক্তি, তারা একে অপরের বিরোধিতা করবে, সৃষ্টিশীল বিরোধিতা করবে, একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে, কখনোই এক পাশে হেলে পড়বে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটাই, যে অন্যায় ঘটছে, অন্যায়কে আমি অন্যায় বলবো, যে আমার ভাই অন্যায় করেছে, আমার দলের একজন অন্যায় করেছে বলে আমি সেটাকে চাপা দেব, সেটাকে আমি এস্টাবলিশ করবো যে না এটা ঠিক আছে, সেটা হবে না। সেই ধারায় আমরা যাওয়ার যে পথে আছি, এই পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের সেই মনোভাব, যে মনোভাব আমাদেরকে বিজয়ের পূর্বে বিজয়ী করেছে। আবার একই ধরনের মনোভাব যদি পরাজয়ের পূর্বে যদি আপনি পরাজয় মানসিকভাবে বরণ করে ফেলেন, সেই যুদ্ধে আপনি জিততে পারবেন না। তো এখানে আমাদেরকে বড় শিক্ষা হলো যে এটা একটা চলমান যুদ্ধ। এই যুদ্ধটা আমি বলবো যে নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই। যুদ্ধ মানে কি এখানে অনেকে বলছে গৃহযুদ্ধ না, এটা হলো একটা পলিসিগত সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ। আপনি ফেসিবাদ কি মূলোৎপাটন হয়েছে? ফেসিবাদ তো আপনার আমার মধ্যে ঢুকে গিয়েছে। আপনি দীর্ঘদিন ন্যারেটিভ বিল্ড করতে হবে, ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ দিয়ে আপনি একটা নোংরা পানিতে দীর্ঘদিন সাঁতার কেটেছেন, আপনি কি ওভারনাইট আপনি পরিষ্কার পবিত্র হয়ে যেতে পারবেন? আমাদের তো মননে, মগজে, সব জায়গায় ফেসিবাদ বিভিন্নভাবে আপনার শক্তিশালী হয়ে পোক্ত হয়ে বসে আছে। আমাদেরকে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গিয়ে রিফাইনারি প্রসেসের মধ্যে যেতে হবে। শুধুমাত্র আওয়ামী তন্ত্র না, আমাদের যে পুরো রাষ্ট্রযন্ত্র যাদের হাতে দীর্ঘদিন ধরে ছিল, জানা অজানায় বিভিন্ন আপনার গোষ্ঠীর ভিতরে এই যে প্রবণতা তৈরি হয়েছে, প্রবণতাকে নির্মূল করতে হবে। নির্মূলটা কিভাবে সম্ভব? নির্মূলের জন্য আপনার কালচারাল ওয়ার রাখবে, নতুন রাজনৈতিক সংস্কৃতি লাগবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাস পরিবর্তন করবে, নতুনভাবে নতুন মনন মগজ দিয়ে নাগরিক তৈরি করতে হবে, এবং সামগ্রিকভাবে আমাদের যে সিভিল বলয় আছে, এই বলয়টা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রস্তুত করতে হবে। এই সময়টা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই সময়টা আমাদেরকে সবাই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তবে আরেকটা বিষয়, সেটা খুব না বললেই নয়, সেটা হলো যে একটা রাষ্ট্র কিংবা রাষ্ট্র তো আসলে একক কোনো ইটস নট এ লাইক এ ব্রিক, এটা অনেকগুলো ব্রিকের সমষ্টি, একটা ওয়াল। এখন অনেকগুলো মানুষ যখন একসাথে হয়, স্বাভাবিকভাবে 10 জন মানুষ একসাথে হলে কি হয়, কিছুক্ষণ পরপর তাদের আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়। অনেকগুলো মানুষ মিলে যখন রাষ্ট্র গঠন করে, একটা সমাজের আপনার একটা কাঠামো গঠন করে, সেই কাঠামোর যে কোনো পরিবর্তন এক ধাক্কায় আপনি করতে পারবেন না। এক ধাক্কায় পরিবর্তন হলো ভূমিকম্প, যে ভূমিকম্পর পূর্ব কোনো আপনার ভবিষ্যৎবাণী থাকে না, এবং ভূমিকম্পটার পরে আপনার বহুত ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু গণতান্ত্রিক পরিবর্তনটা, আমি সেই পরিবর্তনের কথা বলবো, সেটা হলো যে এক একটা ধাক্কায় অনেক কিছু ঝরে পড়বে। যেমন একটা ধরুন গাছে অনেক মরা পাতা আছে, আপনি একটা ধাক্কা দিবেন, একটা জার্ক করবেন, দেখবেন যে অনেকগুলো ঝরে পড়ছে, আরো বড় ধাক্কা দিবেন, আবার ঝরে পড়বে, সবুজ পাতাগুলো বের হয়ে আসবে। আমাদের জাতীয় জীবনে এক একটা গণ অভ্যুত্থান, এক একটা আন্দোলন, গণ আন্দোলন হলো এক একটা ধাক্কার মতো। এক ধাক্কা সব পেয়ে যাব সেটা না চিন্তা করে ধাক্কা অব্যাহত রাখতে হবে, এবং সেই ধাক্কার মাধ্যমে একটা সময় আপনার দেখবেন যে পুরো বৃক্ষ সবুজে সুশোভিত হয়ে গিয়েছে।
ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ প্রফেসর ধন্যবাদ আপনাকে। মাহবুবুজ্জামান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।